আসসালামু আলাইকুম, আমি জ্যাকে শান্ত। আপনাদের সবাইকে সময় টিভিতে স্বাগতম। আজকে আমার সাথে আছে তানবীর ভাই। ভাই কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আপনি কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। ব্যস্ততা কেমন যাচ্ছে? কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত সবসময়, খুব কাজ? একবার বেশি। কি ধরনের প্রকল্প চলছে এই মুহূর্তে? কন্টেন্ট নিয়ে, শুধু কন্টেন্ট? কিভাবে সমাজে ভালো ভালো মেসেজ দেওয়া যায়। কন্টেন্টের পাশাপাশি প্রমোশনও তো যাচ্ছে ভালো ভালো। হ্যাঁ, সেটা বললে কি কিছু ক্ষতি যাচ্ছে নাকি? ভালো তো টাকা না, পয়সা ওইটা আসছে। একটু কম। হ্যাঁ, প্রমোশনের দিক দিয়ে একটু কম কাজে করি, কিন্তু কাজটা বেশি করি আর কি। আচ্ছা, কিন্তু আপনি এটা কি জানেন যে মানুষজন মানে আমার সঙ্গে যতজনের কথা হয়েছে, মানে আমি তো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করি, প্রায় সবাই আমাকে বলে কি ও তো এখন দেদারসে টাকা কামাচ্ছে। আমি হ্যাঁ, আপনার কথা বলে এভাবে। ঘটনা কি এটা সত্য? অনেকজনের ধারণা, যেহেতু ভিডিওতে অনেক ভালো ভিউজ আসে প্লাস অনেক প্রমোশন আসে, কিন্তু আমি সবার মতো ওই যে খাবলায় প্রমোশন নিই না। একটা প্রোডাক্টের একটাই প্রমোশন নিই, দ্বিতীয় আরেকটা প্রমোশন নিই না। আর কন্টেন্টের ক্ষেত্রে এখন আগের মতো ডলার নাই, যদি থাকতো তাহলে না হয় মানুষ যা বলতো তাই মেনে নিতে পারতাম। আচ্ছা, ঠিক আছে, ওগুলো নিয়ে গল্প করবো, আড্ডা দেবো। দর্শকদেরকে একটু স্বাগত জানিয়ে আসি। দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি তানভীর হাসান, সঙ্গে আছে এই সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জেকে শান্ত। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার নাম হচ্ছে হাসিবুল হাসান শান্ত। হাসিবুল হাসান শান্ত, কিন্তু আপনাকে মানুষ চেনে জেকে শান্ত নামে। দুইটা নাম হয়ে গেল না? মানে এই জেকে শান্তর মিনিংটা কি? জেকে মানে হচ্ছে জগৎ কালো। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রুপ ছিল, মানে আমরা নিজেরাই এমনি দিছিলাম আর কি। হ্যাঁ। এই জগৎ কালো বিষয়টা যদি আমি ব্যাখ্যা করি তাহলে অনেক কিছু বোঝায়। আচ্ছা, মানে কি বোঝাতে চেয়েছেন একটু শুনি, যে কেন মানে জেকে শান্ত? আমরা কিন্তু হাসিবুল ইসলাম শান্তকে কম চিনি, যেটা আমি বলছিলাম। জেকে শান্তকে আমরা চিনি। সো এই জগৎ কালো, আমি সাধারণত জাকির হোসেন শান্ত বা সামথিং কিছু থেকে সংক্ষেপে জেকে শান্ত হয়, কিন্তু আপনি হয়েছেন আমরা জগৎ নিজেরা কালো নিজেরা থেকে মজাও শান্ত। করি যে জাহেদ খান শান্ত দয়, সামথিং যে দিয়ে জাহেদ কে দিয়ে খান জাহেদ খান। সো এই আপনার জগৎ কালো কেন? মানে আমরা বন্ধুরা মিলে বলতে গেলে কি, মানে আমরা মনে করি যে দুনিয়াটাই মানে জগৎটাই কালো। একটা কথা বলি না, যে সব দিক দিয়ে কেউ অপরাধ করলে যে অপরাধ করে তারা অনেকভাবে ডাইখা দেয়, বলি যে কালো পর্দা দিয়ে তারা ডাইখা দিছি, এই আদারস অনেক কিছু, মানে জগৎ কালো অনেক কিছু বোঝায়। আপনার পছন্দের রং কি কালো? হ্যাঁ, আপনি জামা পরেছেন কালো, পেছনে স্ক্রিন কালো, ক্যামেরা কালো, আপনার পেজের নাম জগৎ মানুষটা কালো। না, খুব একটা কালো না। আচ্ছা, যাই হোক, আমি একটু কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে আসতে চাই। ধরুন রিসেন্টলি যদি আমি বলি যে জেকে শান্ত বেশ জনপ্রিয়, হ্যাঁ, আপনার প্রায় কন্টেন্টগুলো হিউজ পরিমাণে ভিউ হচ্ছে, মানুষ দেখছে, কিন্তু এই পথ চলা শুরু হয়েছিল কবে আপনার? এটা হচ্ছে এই রমজান মাস থেকে। মানে বেশি দিন টোটালি হয় না। এই রিসেন্টলি? হ্যাঁ, রিসেন্ট 2-3 মাস। 2-3 4 মাস? হ্যাঁ। আমি তো দেখলাম আপনার পেজে প্রায় 5.7 আছে, 57 লক্ষ তখন follower ছিল, আছে। কয়েক মাস আগে ছিল 2 মিলিয়ন ফলোয়ার। যখন আমি সামাজিক ভিডিও করছি, মানে আমি বিশ্বাস করতে পারি না যে মানুষ পজিটিভ এত ভালোবাসে, মানে এত ফলোয়ার বাড়ছে, আমার নিজের চোখে আমি নিজে বিশ্বাস করাইতে পারি না। কারণ এক বছরে 1 মিলিয়ন ফলোয়ার বানাইতে নিজে মানে মাথার গাম ফায় জড়াইছি, এমনও দিন গেছে। আর একদিনে 1 লাখ 1.5 লাখ এমন করে ফলোয়ার বাড়ছে। এবং সেটা মানে আপনি বলছেন 4-5 মাসে আপনি এখন 5.7 মিলিয়ন। তো এর আগে আপনি কি করতেন? এর আগে ফানি ভিডিও বানাইতাম। ফানি ভিডিও বানাতেন? ফানি ভিডিও বানাইতাম, তখনও ফলোয়ার হইতো, কিন্তু এত না। ভাবতাম কি, এখন প্রত্যেকটা ছেলে মনে করে কি, যারা কন্টেন্ট তৈরি করে তারা ভাবে কি যে একটু খারাপ উগ্র ভিডিও বানাইলে মানুষ এগুলা সাপোর্ট করে বেশি, এগুলা দেখে বেশি, সবার মাথায়। এটা আমার মাথায় ছিল, কিন্তু আমি খারাপ ভিডিও বানাইতাম না, ফানি ভিডিও বানাইতাম। পরে আস্তে আস্তে ভাবলাম যে সবাই ফানি ভিডিও বানায়, সবাই অনেক অনেক ধরনের ভিডিও বানায়, কিন্তু আসলে মানে সমাজের যে কেউ কিছু দিবে, দেওয়ার মতো ভিডিও আমি দেখতেছি না। পরে ভাবলাম যে সবাই এক সাইডে থাকুক, আমি নিজের প্রয়োজনে অন্য সাইডে নিয়ে আসি। প্রচুর পরিমাণের ভিডিও দিমু, 1 লাখ করে ভিউ হোক। 10টা ভিডিওতে যদি 1 লাখ করেও ভিউ হয় তাহলে 1 মিলিয়ন ভিউ। ওই চিন্তা করেই শিক্ষণীয় ভিডিও দিছি। মানে ভাবলাম যে ফানি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, শিক্ষণীয় ভিডিও হয়তো বা খাবে না। দিয়ে প্রথম ভিডিও 5-10 মিলিয়ন হিট। প্রথমটাই সবগুলো ভিডিও আল্লাহর মতো, যেটা দিই এটাই মিলিয়ন যায়। প্রথমটা টপিক কি ছিল আপনার কন্টেন্টে? প্রথমটা টপিক ছিল হচ্ছে নামাজ। আমরা অনেক তাড়াহুড়ো করি না, সময়ের জন্য বিভিন্ন জায়গা দৌড়দৌড়ি করি। দেখা যায় কোথাও গিয়ে আমরা তাড়াহুড়ো করে গিয়া ওইখানে আরও 5 ঘন্টা, মানে ধরেন 1 ঘন্টা 5 মিনিট আর সময় নষ্ট করি। কিন্তু আসলে এই সময়টা যদি ওই নামাজের ক্ষেত্রে যদি নষ্ট করতাম তাহলে এটা তো নষ্ট হইতো না। অবশ্যই নিজের এই কালের জন্য উপকার হইতো, পরকালের জন্য উপকার হইতো, কারণ নামাজ পড়া সবারই উচিত। ওই কন্টেন্টটা বানাইছি বলেই মাশাল্লাহ ভালো হিট খেয়েছি। পরে ওই দিনে আরেকটা কন্টেন্ট বানাইছিলাম এই মিডল ফিঙ্গার নিয়ে, মানে 5টা আঙ্গুল মূলত কি, তো মিডল ফিঙ্গারটা হচ্ছে জান্নাত।
মানে এরকম টাইপের একটা ভিডিও বানাইছিলাম আর কি, ওইটাও খুব ভালো হিট খেয়েছে 5-10 মিলিয়নের মতো। আচ্ছা, মানে হচ্ছে ওই তাহলে আপনার জেকে শান্ত পেজটাই আপনি খুলেছেন গত কিছুদিন 4-5 মাস আগে, এরকম না কিছু না কি? না না না, আমি সেটাই তো জানতে চাচ্ছিলাম যে পেজটা খোলা হয়েছে 22 সালে, 22 সালে। আচ্ছা, 2022 সালে। আর এই কন্টেন্ট গুলো হইতেছে এই 4-5 মাস আগে, 4-5 মাস আগে থেকে। এর আগে তখন ফানি ভিডিও যাইতো, ব্লগ যাইতো, এরকম টাইপের ভিডিও। এইবার আমি বুঝতে পেরেছি, কারণ আমি ভাবছিলাম যে মানে 4-5 মাসে একটা পেজে 5.7 মিলিয়ন, এটা মানে না না না, খুবই একটা ইয়া ছিল আর কি। তারপরে আপনার ইউটিউব চ্যানেল দেখলাম যে আপনি ইউটিউবে খুব একটা অ্যাক্টিভ না, আপনার লাস্ট ভিডিও একটা পোস্ট হয়েছে 8 মাস আগে। হ্যাঁ, সো 8 মানে মাস আগে। ফেসবুকের জন্য কি ইউটিউবে টাইম দিতে পারতেছেন না? মানে বলতে গেলে কি একা মাথা তো, সব এত এডিট কইরা মানে গল্প ভাইবা প্রতিদিন 4-5টা গল্প কিভাবে শিক্ষণীয় মেসেজ দিব, কারণ একটার সাথে তো আরেকটা ম্যাচ করে ভিডিও বানানো যায় না। তো এই সব প্রেশার ক্রিয়েট করতে গিয়ে মানে একদিক দিয়ে মনোযোগ দিলে আরেক দিক দিয়ে দেওয়া যায় না, সেই কারণেই ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। ইদারিং সেট আপ নিছি, ক্যামেরা নিছি, আশা করি ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে নামবো। মানে বাজেট খরচ করেই খুব ভালো কিছু দিব, যেটার মধ্যে আপনার ইমোশনাল, পরে অ্যাকশন, ফাইটিং, ফানি সব থাকবে একটা গল্পের মধ্যে। মানে সেটা কি কন্টেন্ট আকারে দিবেন নাকি ওয়েব সিরিজ বা এই ধরনের ওয়েব সিরিজ টাইপের দিব, ওয়েব সিরিজ আকারে আনার প্ল্যান করছেন? আশা করি মাশাআল্লাহ একটা দিলে একটাতে একটা হিট হবে। আচ্ছা, মানে কাজ শুরু হয়নি কিন্তু মানে শুরু করছেন সবকিছু। বললেন যে আপনি একা মাথা, বাট আমি তো সবসময় আপনার সাথে আরো অনেকগুলো মাথা দেখি, ওরা কারা তাহলে? ওরা তো আমার সাথে পরিশ্রম করে, কিন্তু গল্প তৈরি করতে গেলে যেমন বাসায় ভাবি অনেক থিম নেই। একটা কথা মনে পড়ে গেছে, যেমন অনেকজন এই প্রশ্নটা করে নাই যে আমি আসলে কন্টেন্টগুলো যে ভাবি কোথায় বসে ভাবি, সবচেয়ে বেশি কন্টেন্ট সেটা হচ্ছে ওয়াশরুমে বসে। হয়তো বা হাসির কথা, মানে আমার কাছে সবচেয়ে বেশি ফ্রেশ মাইন্ডের মনে হয় ওয়াশরুমে বসলে। আচ্ছা, তখন বইসা মানে জিম ধরে কিছু ভাবি, অটোমেটিক মানে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে, কন্টেন্ট মানে কি বলবো, যতক্ষণ মানে একবার ওয়াশরুমে ঢুকলে একটা কন্টেন্ট নিয়ে বেরোই, কন্টেন্ট করা শুরু করি। আচ্ছা, তার মানে কি আপনি ওয়াশরুমে জানি হচ্ছে কন্টেন্ট মানে ক্রিয়েশনের জন্য, আবিষ্কার করার জন্য? না, দেখা যায় কি আসলেই একবারে আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে মানে শান্তির জায়গা তো মসজিদ, তারপরে মানুষের টেনশন মুক্ত জায়গা যদি কোথাও থাকে একটু নিরিবিলি, সেটা হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, তা আপনি ওয়াশরুমে গেলে তোমার তাহলে সহজে বেরিয়ে হন না, না? কেউ জ্বালায় ঠালায় না, আমি আমার আধা ঘন্টা 40 মিনিট এমনি চলে যায়। আপনি তাহলে একটা লাইব্রেরি টাইপে ওয়াশরুম করতে পারেন। না না না, আমি আপনি মানে বসে বসে আপনারা লিখবেন বললাম আর কি, content এটা আসলে। অনেকজনের মানে অনেকজন হয়তো বা জানে না, আজ পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই, সেই কারণে আমি আজকে আপনার উত্তরটা দিলাম আর কি। ভাবলাম যেগুলা বলবো পরে মানুষ ভাবলাম কি না কি ভাবে আবার। ভাবলাম যে সত্যি কথা সবসময় বলি তো, মানুষ খারাপভাবে নিলেও পজিটিভভাবে নিলেও, কারণ এটা হচ্ছে আমার লাইফ, আমি মনে করি যে ওইটা বেস্ট আমার জন্য। তাহলে এই যে আপনি যে এত এত কন্টেন্ট বানান, সব কন্টেন্টের কনসেপ্ট আপনিই করেন, আপনার লেখা? মানে লিখিত আমি, আমার সাথে তো আমার টিম মেম্বার সবাই আমার সহযোগিতা করে সবভাবে, মানে আমার বন্ধু তো দেখা গেলো কিছু কিছু ক্ষেত্রে সানিও একটা কন্টেন্ট নিয়ে আসে, অন্তরও কন্টেন্ট নিয়ে আসে, শাওনও কন্টেন্ট নিয়ে আসে, মানে চলাফেরার ক্ষেত্রে এও নিজে নিজে একটু ভাবে, তো সবাই মিলে হেল্প করে, মানে আমার জন্য একটু প্রেশার কম হয় আর কি এখন। মানে মাথায় কনসেপ্টটা এনে শেয়ার করলে পরে আপনারা নিজেরা এটা নিয়ে আবার আমি একটু গুছাই আবার সুন্দর করে করি আর কি। আর এই যে এডিটিং বা ক্যামেরা, এটা আমিই করি। এডিটিং আপনি করেন? আরে বাপ রে, আপনি তাহলে অলরাউন্ডার। না, আমি সব পারি, কি কি পারেন আপনি? সব পারি, খেলতে মানে কি পারি না আল্লাহর মতে, যেই কাজে একবার মনোযোগ দিই ওইটাই পারি, যেমন ক্যামেরা ধরা, ভিডিও করা, এডিট করা, ক্যামেরায় কোন অ্যাঙ্গেলে ধরবে, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে সব মোটামুটি সব ব্যাপারে এক্সপার্ট আছেন। সব ব্যাপারে। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? নরসিংদীতে। হুম, আর বড় হওয়া পড়ালেখা সবকিছুর দিকে? কিছু কিছু সময় আছে ঢাকাতে, সেটা হচ্ছে যখন আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলতাম, তখন আমি ঢাকাতে থাকতাম আর কি, মানে আপনি মানে খুব কম থাকতাম, মানে এখনো যেমন আমি ঢাকা আসলে সকাল ভোরে রওনা দিই, রাত্রে চলে যাই, 12টা বাজুক, 1টা বাজুক, 2টা বাজুক, আমি বাড়িতে চলে যাই। তখন আমি তাই করতাম, মানে রাত্রে আমাদের এখানে আবার 10টা, 10:30, 12টা পর্যন্ত ট্রেন আছে, আমি চলে যেতাম, আবার ভোর 5টায় ট্রেন আছে, ওইটা দিয়ে ঢাকা আসতাম আর কি, যখন খেলাধুলা করতাম। মানে আপনি পেশাদার ফুটবলার ছিলেন? হ্যাঁ। সেটা কিভাবে, সেই গল্প তো আমার আসলে জানা নেই, আমি জানি না মানুষ জানে কিনা, মানে কোন লেভেল পর্যন্ত কিভাবে খেলেছেন বা কোন আমি ক্লাবে? ঢাকা ডিভিশন, মানে অনেক লিগ টিগ খেলছি ঢাকা থেকে, খালি জাতীয় টিমেও যাওয়া বাকি ছিল আর কি। এমনিতে মোটামুটি সবার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেমন সালাউদ্দিন স্যার, হয়তোবা উনি ক্রিকেটার, কিন্তু মানে পার্সোনালিভাবে আমার ফুটবল খেলাতে আমার অনেক সাপোর্ট করতো। আমি মানে ফুটবলে দৌড় মারলে মাঝে মাঝে মানে মাইক টান দিয়ে বলতো যে এই হচ্ছে বাংলার মেসি, মানে বল টান মান দিলে কইতে আর কি। পরে মানে আমাদের একটা ক্লিয়ারম্যান
কোম্পানি আছে না ক্লিয়ারম্যান, হ্যাঁ, ক্লিয়ার। ওই ক্লিয়ারম্যানের একটা বাফুফের একটা খেলা ছিল আপনার, এটা হচ্ছে মানে ডিভিশন আর কি, ধরেন না ঢাকা থেকে রংপুরের সাথে এরকম খেলা ছিল। তারপর ওই খেলার মধ্যে আমার রংপুরের সাথে আমাদের খেলা ছিল সেমিফাইনাল খেলা। ওই দিন মানে আমি গুরুতরভাবে ইনজুরি হই আর কি, মানে হাড্ডির মানে ধরেন না এইখানে হাড্ডিটা এইখানে চলে যায়, অনেক পরিমাণের ব্যথা ভাই। এরপর থেকে আর খেলাধুলা হয়ে ওঠে নাই। আচ্ছা আচ্ছা, আমি এই প্রশ্নই করতে যাচ্ছিলাম যে কেন মানে ফুটবল ছেড়ে কেন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে এসেছিলেন? কত বছর আগে ঘটনা এটা হচ্ছে করোনার সময়, করোনা মানে 2020 সালে। 20 সালে পরেই বাসায় পড়ে আসছিলাম, এই আমার বন্ধুরা মাঝে মাঝে ফুটবল খেলা মাঠে বসে থাকতাম, এই পা নিয়েও ফুটবলে লাইতে থাকতাম। তখন আমার বন্ধু ভিডিও টিডিও বানাইতো, এমনি আর কি ডুইট ভিডিও বানাইতো টিকটকে। পরে আমার এনে দেখাইছি, পরে আমিও ভিডিও টিডিও বানাইতাম। কিন্তু আমাদের খেলাতে নিয়ম ছিল কি যে বাটন ফোন চালাইতে পারতাম আর কি, টাচ মোবাইল চালাইতাম না। মানে আমার ফ্যামিলিরও বলতো যে এক খুব ভালো খেলতে পারে ভালো, এরা যদি টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয় তাহলে দেখা যাবে মস্তিষ্কটা অন্যদিকেও যাইতে পারে। তো ওই ক্ষেত্রে আমার এত আকর্ষণ ছিল না, মানে অ্যান্ড্রয়েড ফোন চালাবো, আমি বাটন ফোন চালাইতাম। মানে সকালবেলা খেলাধুলা শেষ করে মাঝখানে যখন একটু বিরতি দিত তখন 5 মিনিট ফ্যামিলির সাথে কথা কইতাম, দুপুরবেলা 5 মিনিট ফ্যামিলির সাথে কথা কইতাম, রাত্রে এইভাবে দিন পার হইতো। কিন্তু আমি মার মোবাইল দিয়েই ভিডিও করতাম। পর আস্তে আস্তে আমার বাবা একটা মোবাইল পাঠাইলো, মোবাইল দিয়ে 2-1টা ভিডিও করতাম। কিন্তু মোবাইলের ভিডিও আমার ভালো লাগতো না, আমার ক্যামেরা একটু নজরে পড়ছে আর কি বেশি। পরে ক্যামেরাতে ভিডিও বানাইছি, দেখি ভিডিও করলে ভিডিও ভাইরাল। মানে কি এটা হচ্ছে লাইকিতে। তার মানে আপনার বাবা কি দেশের বাইরে থাকে? এখনো দেশের বাইরে থাকে। উনি আপনার কন্টেন্ট দেখে সব, মানে আমি বলছি যে যদি আমার কেউ গিফট দিতে হয় শেয়ারের ক্ষেত্রে, যে আমার ভিডিওতে সবচেয়ে বেশি শেয়ার করে কে, সেটা হচ্ছে আমার বাবা। মানে আমার ভিডিও ছাড়তে দেরি হয়, আমার বাবার আইডিতে শেয়ার করতে দেরি হয় না। আচ্ছা, তাহলে তো ভালো, আপনার বাবা মা ফ্যামিলি থেকে খুব ভালো সাপোর্ট পান। না, একটা সময় হয়তো বাবা এগুলা একটু অন্য চোখে দেখতো, যে নাচানাচির ভিডিও করতাম, পরে মেয়ে নিয়ে ভিডিও বানাইছি, এগুলো বাবা দেখতে পারতো না। মানে কি একটা পরিচয় দিব, কারণ যেহেতু উনি সমাজ নিয়ে চলে, সমাজে ওনার একটা নাম ডাক আছে। যদি বলে যা মানে কি মানে যদি কয় যে আপনার ছেলে কি করে, বলে কি আপাতত আজাইরা ঘুরতেছে ফিরতেছে চলতেছে কোনোরকম, কিন্তু বলে না যে আমি ভিডিও করি। কিন্তু এখন যে আমি যে ভিডিওগুলো করি, এখন যদি বলে যে আপনার ছেলে কি করে, কয় কন্টেন্ট বানায়। কোন কন্টেন্ট? এই যে এই ছেলে করে, এই ছেলের তো চিনি, এই ছেলে তো খুব ভালো ভালো ভিডিও বানায়। তো বুক ফুলায় আমার বাবা আমার পরিচয় এখন দিতে পারে। তো আমিও প্রত্যেকটা ছেলের বলি, যেমন অনেক ক্ষেত্রে অনেক ধরনের ধরেন বউ ব্যবসায়ী বলে যারা, বউ ব্যবসা বলতে গেলে যে বউ নিয়ে ভিডিও বানাইলে যে বউ ব্যবসা হয় এমনটা না। মানে আপনার শালীনতা একটা জিনিস আছে, সুন্দর ভিডিও আছে। কেউ আছে ঘরের ভিতরে বউ উন্না খোয়া রাখছে, ইডি ভিডিও করা শুরু করে, কে ফেস কাটতেছে, ডাইল কাটতেছে, ইডের ভিডিওগুলি ছেড়ে দেয়। তো এইগুলো ভিডিও আবার সামাজিক না, এগুলো হচ্ছে তারে দেখে না, দেখে হচ্ছে তার বউরে। আমি বেশ অর্ধেক জানি, এটাকে খাতা কলম লিখে দিতে পারবো। আপনি যারা বউ নিয়ে ভিডিও করে, আপনি যারা মানে ধরেন আমি বউ নিয়ে ভিডিও বানাই, আমার বউর নাম সবাই জানে কিন্তু আমার নাম কেউ জানে না। এরকম প্রত্যেকটা কাপল ব্লগারের ভিডিও যদি আপনি দেখেন, আপনি ওর বউর নাম বলতে পারবেন কিন্তু ছেলেটাকে এর নাম বলতে পারবেন না। আমি নিজেও পারি না, যাদের 2-1জনের ভিডিও আমার সামনে আসে মাঝে মাঝে, ছেলের নাম বলতে পারি না। না, তবে আমার কাছে মনে হয় যে যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, আসলে কন্টেন্টটা এখন হয়ে গেছে কি, ধরুন আপনি এখানে কথা বলছি, এইটাই একটা ভিডিও করে কন্টেন্ট ছেড়ে দিছি। তো আসলে এটা কন্টেন্ট না, আমি মনে করি। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে কন্টেন্টে কোয়ালিটি আছে, এবং যারা কন্টেন্ট প্রফেশনালি বানায় তারা আসলে ওভাবে বানায় না। কেউ আছে শুধু ইনকাম করার জন্য বানায় আর কি। যেমন আমি যদি বলি এখন কন্টেন্ট ক্রিয়েটর কারে বলে, আমি যখন লাইকিতে নাচের ভিডিও করতাম, লিপসিং দিয়ে গানের ভিডিও করতাম, তখন আমার কেউ কন্টেন্ট ক্রিয়েটর বলতো না, বলতো কি টিকটকার। করতাম লাইকি ভিডিও, বলতো টিকটকার। মানে যাই করি না গেলে বলতো টিকটকার। এখন আমি যে ভিডিওগুলো করি বা সমাজে যে মেসেজ দেওয়ার চেষ্টা করি, এখন 10টা মানুষ দেখলো আমার একটা মানুষ মানে টিকটকার বলে না, বলে কি কন্টেন্ট ক্রিয়েটর। সুন্দর সুন্দর নাটক বানায়, সমাজে ভালো ভালো মেসেজ দেয়। যেমন আপনি যদি আমার ভিডিওতে ঢুকেন, কমেন্ট চেক করতে গেলে লেখা থাকবো কি যে তারা কন্টেন্ট তৈরি করে না, বাস্তবতা তুলে ধরে। এরকম কন্টেন্ট আপনি মানে এরকম কমেন্ট আপনার হাজার হাজার প্রত্যেকটা ভিডিওতে। মানে ভিডিও ছাড়তে দেরি হয়, মানে লাইকের চেয়ে বেশি কমেন্ট করে আমার আইডিতে। আমার এখন যে প্রশ্ন হচ্ছে যে ধরুন এই যে আপনি বললেন যে আপনি যখন কন্টেন্ট বানানো শুরু করলেন, আগে হয়তো বা বয়স কম ছিল, ফানি ভিডিও বানাতেন, বাট এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানুষ আপনাকে ভালো বলছে। কোন কন্টেন্টটা আপনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে এবং সেটা রিসিভ করেছে? এখন আমি যতগুলো কন্টেন্ট বানাতেছি প্রত্যেকটা কন্টেন্টই মানুষ
ভালোভাবে নিতেছে, মানে অনেক মানে ভালোভাবে কি হিউজ পরিমাণে, মানে একটা মহিলা যদি বলে মানে সেও বলে যে আমি তোমার ভিডিও দেখি, বুড়া মহিলাও বলে যে আমি তোমার ভিডিও দেখি। মানে একটা লোক কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপে কান্নাকাটি করে একটা মেসেজ দিছে আচ্ছা যে আমার মা হচ্ছে প্যারালাইসিস রোগী, উনি সুতা থেকে উঠতে পারে না, টুকিটাকি কথা বলতে পারে। তা আমি যখন অফিস থেকে বাসায় যাই তখন আমার মা বলে কি যে শান্ত ছেলে আছে না, শান্তর ভিডিও দিই। তো মা কি করে, আমি আসলেই ওই ফেসবুকে ঢুকিয়া আপনার ভিডিওগুলো আমি দিই, তখন ভিডিওগুলো দেখে কান্দে। পরে আমি যখন জিজ্ঞেস করি মা তুমি তার ভিডিও দিয়ে কান্দো গেলে কি এমন পাও, কয় তার ভিডিওতে মানে এখন তো অনেক ধরনের ভিডিও বানায় যেগুলো ভিডিও আমি দেখতে পারি না। যেমন আমি জানি যে এই যে আমি কথা বলতে পারি না, অনেক কষ্ট করে কথা বলছে, উনিও অনেক কান্নাকাটি করে কথা বলছে আর কি, যে আমার মা অনেক কষ্ট করে গেছে যে 2 দিন আমার কোনো মানে আমি যে মারা যাব কোনো গ্যারান্টি নেই, 1 মিনিট পরে আমি মারা যেতে পারি, আমি কি দেখবো, মানে আমি কার সাথে কথা বলবো, আমার কোনোভাবেই সময় পার হয় না, খালি আল্লাহরে কান্দে আল্লাহ তুমি আমার নিয়ে নাও। এমন মানে ওনার কান্দার বয়স আমার চোখ দেখানি এসে পড়ছি। পরে মায় বলে যে মানে যে আমি তার ভিডিও দেখি, ভালো ভালো মেসেজ দেয়, আমার মনে হয় কি যে তার ভিডিও দেখা মানে উপযুক্ত ভিডিও, দেখার মতো ভিডিও, অন্য কারো ভিডিও দেখার মতো না। আমি কি পারবো একটা নাইসের ভিডিও দেখতে? আমি কি অন্য কারো ভিডিও দেখতে পারবো? পারি না। ওয়াজ দেখি আর শুধু তার অপেক্ষায় থেকে যে আমার ছেলে কখন আসবে, কখন তার একটা কন্টেন্ট আমি দেখবো, এই দেখে কান্দে। আবার মাঝে মাঝে আমার ফানি ভিডিওগুলো দেখে বলে হাসে। পরে ওনার আবদার যে ওনার মা নাকি ওনারা মারা যাওয়ার আগে বলছে যে তুই ছেলের সাথে একবার হইলো দেখা করবি আর বলবি আমার জন্য যাতে একটু দোয়া করে। পরে আমি বলছি যে ইনশাল্লাহ দেখি আজকে ওনার সাথে দেখা করে যাবো আর কি। ঢাকাতেই আছে? হ্যাঁ ঢাকাতেই আছে। আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনার কন্টেন্ট মানে অল্প বয়স থেকে মানে বয়স্ক বা বিভিন্ন মানুষ ছোট ছোট, আমি তো বলি যে আমার আরও বেশি সবচেয়ে বেশি ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা, যে কারণে আমি আমার ভিডিওতে একটা গালি শুধু ইউজ করি না, শালার ফুট যে কুম আমি ওই গালিটা শুধু আমি ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ আমি যে বকাটা দিব ওই বাচ্চারা ওই বকাটাই শিখবে। তো আমি চেষ্টা করি কি যে সুন্দর সুন্দর কিছু কিছু মানে আমরা হয় না যে আমরা মুভি দেখলে বলতে পারি যে এই মুভিতে শাকিব খানে কী ডায়লগ দিছে, বা অন্য নাটকে বলতে পারি যে মোশাররফ করিম কী ডায়লগ দিছে। তো বইয়ে পড়লে কিন্তু ওই জিনিসটা মাঝে মাঝে মনে থাকে না। তা আমরা কি করি, কিছু কিছু কনসেপ্ট আছে, শিক্ষণীয় কনসেপ্ট, ইসলামিক কনসেপ্ট, যেগুলো আমরা ভিডিওতে তুলে ধরি যাতে বাচ্চারা দেখলে সাথে সাথে মুখস্থ করতে পারে। ওই ক্ষেত্রেই আমরা সব কিছু বিবেচনা করেই মানে সামাজিক ভিডিওগুলোই বেশি বেশি করি আর কি। আরেকটা বিষয় আমি আবিষ্কার করেছি আপনার কন্টেন্টে, সেটা হচ্ছে যে আপনার ভাষাগত ব্যবহার। মানে সবাই দেখি যে ধরুন কন্টেন্ট যখন বানায় আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি কখনো আপনার লোকাল ল্যাঙ্গুয়েজের বাইরে বের হননি। সবসময় আপনার হয়তোবা আজকে আপনি একটু চেষ্টা করছেন বা আছেন, কিন্তু সবসময় না কিন্তু আমি জানি না, আমি সবসময় আমার নরসিংদীর ভাষায় কথা কই। হ্যাঁ আমি ওইভাবে আমি ভাবছিলাম যে আজকে ওইভাবে বলবেন। তো এই ভাষার প্রয়োগের ব্যাপারে একটা কথা আছে, অনেকে তো কন্টেন্ট বানাতে গেলে তো দেখা যায় যে একটু শুদ্ধ ভাষায় বা চলিত ভাষা যেটা বলা হয়, আমরা টিভি সিরিয়াল নাটকে যে ভাষা দেখি সেই ভাষাটা ব্যবহার করে। আপনি আপনার জায়গা থেকে সরেননি? আপনার কাছে কখনো মনে হয়নি যে আমার লোকাল ভাষা ব্যবহার করলে কি মানুষ কন্টেন্ট দেখবে কিনা, বা কেন আপনি ওই না ভাষাটাতেই রয়ে আমার গেলেন? কাছে কখনো এটা মনে হয় নাই। কারণ আমার কথা হচ্ছে কি, ভাষা ভাষাই, আর আমার বাসারা যে দেখতে পারতো না, সে আমারও অপমান করছে, সে আমার বাসাটারও অপমান করছে। আর যে ভাষার অপমান করে আমি মনে করি সে কোনো মানুষের কাতারই পড়ে না। কারণ আমার যেমন আমি প্রথম যখন লাইকিতে উঠছি তখন ঢাকা শহরে আসছি, উনি আমার খুব দামি একটা জায়গায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে উনি বলতেছে কি যে একটু সুন্দরভাবে কথা বলো, সবার সাথে শুদ্ধভাবে কথা বলো। তা আমি কই যে কেমনে কথা কইতাম, আমি নরসিংদীর হলো আমি তেমনি কথা কম, আমি গণ্যভাবে কথা কইতাম, আবার বলো আবার কি, আমি শুদ্ধভাবে কথা কইতাম না, আমি যেমনি আমার নরসিংদীর বাসায় আছে আমি এমনি কথা কম। পরে উনি বলে কি আচ্ছা তাহলে তোমার কথা কর দরকারই নাই, মাইন্ডে লাগছে, চুপ করে আছি। আমি তো আবার বুঝুন করে যে মানে আপনার সাথে আমার রাগ, আমি আপনার সরাসরি অপমান করব না। আচ্ছা মানে আপনার এখান থেকে বেরোবো মানে কি, আপনার সাথে যে আমার নাম্বার থাকে আমি আপনার ইগনোর করব। আমি মনে করি আপনার সাথে আমার চুপ থাকাটা হচ্ছে আপনি আমার 10টা কথা বললেন আর আমি চুপ করে থাকলাম, আপনি অপমানিত হইলেন, আমি হইছি না। তো চুপ থেকে কিন্তু আরও বেশি অপমানের জবাব দেওয়া যায়। তো পরে অনেকক্ষণ চুপ ছিলাম, পরে টেবিলে খাইতে দিল। তো নামি দামি কিছু পার্সন আছে, ওনারা নাকি অনেক বড় বড় নাটকের ডিরেক্টর, নাম বলবো না, সবাই বসছে একসাথে খাইতে। পরে সবাই খুব চামিচ দিয়ে খাইতেছে টেতেছে, পরে আমি হাত দিয়ে গেছি।
করে সামিজ দেখাও। আমি খারে মেয়ে ছোটোবেলা তুলছি, আমি ছোটোবেলা তো বড় হয়েছি, আমি জীবনে সামিজ দিয়ে গেছি না, আমার হঠাৎ করে দিলাম সামিজটা খাইতে পারবো? আমি হাতেই খাই, যদি বলেন তাহলে খাবো না, চলে যাবো। এইখানেই শুধু রাইকে বলছি, আর কিছু না। কয় নাকি খাও, নর্মালি এমনি খাও। পরে খাইছি, খাওয়ার পরে আমি খেলে একটু বলছি যে ভাই একটু বাইরে বেরোই, আমার না কেরা না জানি দম বন্ধ হয়ে যাইতেছে। এই যে বেরোইছি কোনো কন্ট্যাক্ট নাই, ফোন দিছে, ফোন মানে ব্লক লিস্টে ফেলা একবার ডাইরেক্ট বাসায়। পরে আরেকটা সেটের কথা যদি বলি, যে আমি নাটকে অনেকে বলে যাওয়ার জন্য, ফিল্মে অনেকজনে যাওয়ার জন্য বলে, মানে আমি তো আমার কাজগুলো করি, তো আমি সব বুঝি আল্লাহর মতো। আমার কাছে যদি কোটি কোটি বাজেট থাকতো তাহলে আমি মুভি করে দেখাই দিতাম। এটা বড় কথা না, এটা হচ্ছে আমার আত্মবিশ্বাস, যেমনই বানাইতাম, এটা হচ্ছে আমার কনফিডেন্স। আমি জানি আল্লাহর মতো আমি যেখানে হাত দিই ওইটা আমি পারি, আল্লাহ আমার ওই শক্তি দিছে। কারণ যারা বড় বড় ডিরেক্টর তারাও আল্লাহর হাতে গড়া মানুষ, আমিও আল্লাহর হাতে গড়া মানুষ। তো তারা বলে আমি পারবো না কেন? আমার মধ্যে ওই জিনিসটা কখনোই নাই যে সে মানে পারছে মানে কি, সেটা আমিও পারবো। ওদের ক্ষেত্রে হয় কি যে অনেক কথা শুনতে হয়, অনেক ধরনের কথা কয়, যে এইভাবে না ওইভাবে, ওইভাবে না ওইভাবে। তো আমি কারো কথা শুনতে রাজি না। আমি ছোটোবেলা থেকেই আমি আমার মতো করে চলি, আমি আমার মন যা বলে আমি তাই করি। আমার মন যদি বলে এইদিকে যাবি না, তো আল্লাহ সবাই মিলে সবাই এদিকে, আমি এদিকে আমি যাবো, এদের সাথে আমি যাবো না, আমি হচ্ছে এরকম। আচ্ছা ধরুন এখন আপনাকে যে বললেন না যে অনেকে নাটকের জন্য অফার দেয়, বা আপনার ইচ্ছা আছে সিনেমার জন্য, কিংবা ধরুন আপনার কাছে সিনেমা অফার আসতেও পারে, হয়তো বা আমি একটা কোথায় জানি শাকিব খানকে নিয়ে আপনার কিছু একটা বক্তব্য সামথিং দেখেছিলাম, আমার ঠিক মনে নেই আর কি। তো এখন যদি তখন আপনাকে নাটক সিনেমা অফার করার পর বলে যে তোমাকে ভাষা শুদ্ধ ভাষাতে বলতে হবে, এখন আমি তো নাটক করবো না, সিনেমা করবো না, করবেন না? না। আচ্ছা, আমি মনে করি এই যে আমি ছোট্ট ছোট্ট ভিডিও বানাই, এটাই আমার নাটক, এটাই আমার সিনেমা। আর যদি সিনেমা বা ওয়েব সিরিজ বানাই সেটাও আমি বানাবো? এইটাই আমি বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উত্তর পেয়ে গেলাম। ভক্তকুলের ব্যাপারে আসতে চাই। আমি ভিডিও দেখি আপনার, আমার ওয়ালে আসে, যেখানে যান দেখি যে অনেক মানুষ একেবারে প্রায় সিকিউরিটি দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। সো এই ভক্তকুল সামলান কিভাবে? আমার মানে আমি অনেক ক্ষেত্রে আমি নিজে খান্নাও করে দিই, খারাপ লাগে এই কারণে, কারণ আমি অপেক্ষা জিনিসের মর্মটা বুঝি। কারণ আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছি, তো মানে দরিদ্র ফ্যামিলির ছেলে, এতটাও আমরা বড় লোক না, তো আমি সব বুঝি, অপেক্ষার জিনিস বুঝি। তারপর মানুষের ইচ্ছা থাকে, তারপর আফসোস থাকে। আমি মানুষের সবাইরে বলে যাই জীবনে আফসোস রাখতে নাই, আফসোস জিনিসটি খারাপ। আমার মধ্যে আমি আফসোস শব্দটা রাখি না। তো দেখা গেলো অনেকজনে দেখা করতে যায়, অনেক মানুষ হয়। এখন আমিও অনেক জায়গায় বলি যদি আমি রোবট হইতাম তাহলে আমি স্টিল দাঁড়া থাকতাম, ওই ঘাট দিয়া আমার কেউ নেক ওইটা আমি কখনোই চাইতাম না। কিন্তু ঘাট দেওয়ার একটি কারণ এখন আছে না, যে আমি এখানে দাঁড়াই, সবাই একটু নিজেদের মতো করে সেফলি দিয়া যে আমরা একজন একজন করে ছবি তুলি, বা ওরে ও তো একটা মানুষ, মানে আমিও তো একজন মানুষ, ওই এর কথা হচ্ছে কি এরও সেলফি তুলতে হবে আগে, এরও সেলফি তুলতে হবে, সবাই মিলে যখন আমরা যাত্রায় ধরে, মানে আমার নিজের অবস্থা একবার খারাপ হয়ে যায়, মানে দম বন্ধ হয়ে যায়। এরকম কয়েক জায়গা হয়েছে, যেমন আমরা নারায়ণগঞ্জে যখন গেছি, তো ওই দিন ওইখানকার সব কিছু বন্ধ ছিল না। আমি জানতাম যে ওখানে অনেক মানুষ হবে, এমনি তো আমি ওইরকমভাবে কোনোখানে মিটআপ টিটআপ দিই নাই, বা আমি বলিও নাই যে কোথাও আসবো। পরে প্রথম তো গৌতম দাদা দেখে তো একবারে হতবাক হয়ে গেছে যে এত মানুষ। পরে গাড়ি চেঞ্জ করছি আমি, মানে আমার গাড়িটা ফেলায় আমি একটা লাল গাড়িতে উঠছি, পরে ওইটা দিয়ে ঢুকছি, ওইটার বিষয়ে মানুষ বসছে। আমরা একবারে নিচে চলে গেছি, ওইখানেও মানুষ। পরে লিফটে উঠছি, লিফটেও মানুষ, সিঁড়ি দিয়ে উঠতেছি, সিঁড়ি দিয়ে মানুষ। আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি হয়তো বা সোর ডাইত আমার একবার মেরে লেব, এরকম ফিল মনে হয়েছিল, মানে এত পরিমাণের মানুষ ছিল। পরে বিজিবি আসছে, বিজিবি এসে ঘাট দিয়া পরে ভিতরে নিছে। পরে বলছে যে আপনি চিপা থেকে এক পাও বেরোবেন না। তো ওনার আইনের উপর দিয়ে তো আর আমি যাইতে পারি না। তো আবার ওনারা একটু শাসাইছে, কারণ হচ্ছে কি মানে অনেক পরিমাণের মানুষ হওয়ার কারণে একটা বাচ্চা আবার উপর থেকে বেড়ে গেছে আর কি, মানুষের ঠেলাঠেলি খেয়ে একতলা থেকে বেড়ে গেছে। তো সেই কারণে ওনার বলছে যে আপনি কাউন্টারে নিচে বসেন, বাইরে বেরোনোর কোনো দরকার নাই। পরে ওই কাউন্টারে বসে আসছিলাম, যেমন অনেক ধরনের ভিডিও বানাচ্ছি, দেখতে পারে নাই ভালো করে, ছবি তুলতে পারে নাই ভালো করে। এখন অনেক কষ্ট লাগে যে প্রত্যেকটা মানুষ চায়, আমিও চাই প্রত্যেকটা মানুষের সাথে ছবি তুলতে, যে হাত মিলাইতে, যে তারা আমার ভালোবাসে, তাদের কারণেই আমি আজকে এই জায়গায়। মানে হচ্ছে খ্যাতি যেমন আছে, খ্যাতির বিড়ম্বনাও আছে, কিন্তু আসলে মানুষকে বোঝানোটা দায় আর কি, তাই তো? না সবাই তারপরও আমার অনেক বুঝে যে আমি কেমন মানুষ, সবাই জানে, সবাই পজিটিভভাবে আমারে ভালোবাসে আর কি। আবার আমরা ইদারিং আপনার ব্রাহ্মণবাড়িয়া যাবো, একটা প্রোগ্রাম আছে, আশা করি ওইখানেও
অনেক বড় ক্রাউড হবে আর কি। অনেক বড় ক্রাউড হবে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নিয়ে তো সবাই একটু ভয় পায়। না, ভয় পাইলেও আমি ভয় পাই না। না, আপনার নরসিংদী পাশে না ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ, কাছাকাছি তো। যদি আমার যদি অন্য দেশে হইতো, যদি বলতো যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ অনেক খারাপ, এটা আমি বিশ্বাস করতাম না। কারণ আমার কথা হচ্ছে কি, তারা নিজেদের মধ্যে ঝগড়া লাগে ঠিক আছে, তাই বলে যে কয়টা নিউজ দেখছেন যে অন্য এলাকার মানুষ গেলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মারতে? তারা কিন্তু মারে না। আমাদের নরসিংদীর মানুষকে বলে খারাপ। কয়টা মানুষে বাইরের মানুষ আমাদের নরসিংদীর মানুষ মারে? কেউ রে মারে না। মানে মারে কারে? ধরেন আপনি বেয়াদবি করছেন, আপনার ছাড় দিত না। কিন্তু আপনি ভালো মানুষ, আপনার অন্য কেউ মারছে বা অন্য কেউ গালি দিছে, দেখবেন হ্যাঁ রে, ওই এলাকার মানুষই মারবো। তারা খুব মানে আপ্যায়ন করতেও জানে, আমার নরসিংদীর মানুষও জানে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষও জানে। না, নরসিংদী সম্পর্কে তো আসলে আমার বলতে হয়, কারণটা হচ্ছে যে আমার নানা বাড়ি তো নরসিংদী, তা আমার মাই তো নরসিংদী, তো আমার কাছে তো আমি জানি নরসিংদীর মানুষ কেমন। আমার কাছে আমি কখনো নরসিংদী খারাপ কিছু দেখি নাই। তবে আপনি রিসেন্টলি নোয়াখালী আমিও তো গিয়েছেন। নরসিংদীর মানুষ না, আমার দেখে আপনার কি খারাপ লাগছে? না, আপনার সঙ্গে তো আজকে আমি এখানে কথা হচ্ছে, সো একটা মানুষের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তো মানুষ চেনা যায় না, কিন্তু আমার মাকে তো আমি জন্ম থেকে দেখে এসেছি, সো এরপরে আমার কাছে আর নরসিংদী সার্টিফিকেট লাগে না, ঠিক না? কিন্তু আপনি রিসেন্টলি নোয়াখালীতেও গিয়েছেন, আমি দেখলাম। বেশ, কেমন নোয়াখালী কেমন লেগেছে সেটা বলেন, কারণ আমি নোয়াখালীর ছেলে। আবার ও, আপনি নোয়াখালী? আমার বাড়ি মাইজদিতে, আপনি রাহির এখানে ছিলেন, আমি দেখেছি সবকিছুই। না, নোয়াখালীর মানুষ অনেক অতিথি পরায়ণ, অনেক ভালো লাগছে। আমি পারলে আর অনেক দিন থাকতে পারতাম, কিন্তু রায়ের বাড়িতে যে থাকমু, মানে মানুষ বুঝে লাগছে যে আমি রায়ের বাড়িতে ছিলাম। আচ্ছা, তো ওইখানেও একটু ক্রাউড হয়ে গেছিল আর কি। মানে আমরা অন্য দিক দিয়ে বের হয়ে আসছি, কিন্তু সবাই অনেক আপ্যায়ন করছে, অনেক ভালোবাসছে। আসে না বিশৃঙ্খলা বা উগ্র ব্যাড সাউন্ড, গালিগালাজ কোনো কিছুই করে নাই। ওকে। আপনার ইনবক্সে তো যেহেতু এত মানুষ ফলো করে, পেজে ইনবক্সে তো অনেক মেসেজ আসে, সেই মেসেজগুলো আপনি মানে চেক করেন? আমি তো চেক করি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এত তো মানুষের রিপ্লাই দেওয়া তো আর সম্ভব না, কারণ সারাদিন কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সবচেয়ে বেশি রিপ্লাই দেয় আমার বউ। আপনার বউ? হ্যাঁ, আচ্ছা। আমার বউর বলে রাখছি যে তুমি বাসায় বসে যখন ফ্রি থাকবা তখন আমি যা মানুষের মেসেজে রিপ্লাই দিবা। কারণ কেউ একটা বলে যে কেমন আছেন, যদি আমি বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, এই মেসেজটাও যদি একজন ভালোবাসার মানুষ পায়, সে অনেক খুশি। এই খুশি দিয়ে অনেক কিছু, কে কয়জনটা খুশি করতে পারে, কেউ লাখ লাখ টাকা দাও খুশি করাতে পারে না। কিন্তু আমাদেরকে যারা ভালোবাসে, তারা কিন্তু টাকার বিনিময়ে ভালোবাসে না, এটা হচ্ছে মন থেকে আসে। আপনি বিয়ে করেছেন কত বছর? আমি বিয়ে করছি 2022-এ। 22-এ, 4 বছর হয়ে গেছে, একটা বাবু আছে না? আচ্ছা, এই প্রশ্নটা করলাম এই কারণে, সাধারণত যারা একটু কন্টেন্ট ক্রিয়েশন করে বা একটু ফেমাস হয়ে যায়, তারা আসলে বিয়ে করেছে কি করে না ব্যাপারটা প্রকাশ্যে আনতে চায় না। আমি এর আগেও দেখেছি, খুব প্রকাশ্যে বারবার বলে দেন বিষয়টা, মানে কেউ গোপন রাখে আর কেউ প্রকাশ্যে বলে ফেলে। মানে এই জিনিসটা কেন আপনার কাছে, মানে আপনি কেন প্রকাশ করেন? না, আমার কাছে মনে হইলো কি যে আমি বিয়ে করছি, এটা লুকাবো কেন? এটা তো আর খারাপ কাজ না, এটা ভালো কাজ। কিন্তু হয়তো বা কেউ কিছু কিছু ছেলের হয়তো বা ওরকম মনের মধ্যে জাগতে পারে যে যদি আমি বিয়ের কথা বলি তাহলে আমার মেয়ে ফলোয়ার কমে যাইব, বা মেয়েদের সাথে আমি প্রেম করতে পারবো না, ভালো ভালো মেয়েদের সাথে টেক্সট করতে পারবো না। এটা হচ্ছে ভুল ধারণা। ওই আমার বউ তো দেখে কত কত মেয়েরা মেসেজ দেয়, তা আমি বিবাহিত, জানে তারা কি মেসেজ দেয় না? তার মানে কি তারা কি প্রেম করার জন্য মেসেজ দেয়? সব মেয়ে কি খারাপ? না না না, সব মেয়ে তো খারাপ না। সব মেয়ে তো আর খারাপ না, ছেলে মানুষ হয়ে। তা আমি মনে করি যে মেয়েরা যেমন ভালো খারাপ আছে, ছেলেদের মধ্যে ভালো খারাপ আছে। এটা হচ্ছে মানুষের মেন্টালিটির প্রবলেম, যে আমি আমার বউকে হাইডে রাখবো, আমি বলবো না যে আমি বিবাহিত, তাহলে অনেক অনেক মেয়ে আমার সাথে মিশবে, ফলো করবে। জানি না কার মনের ভিতরে কি চলে ভাই, তার মানে আবার অনেকজনের মাইন্ডে লেগে যাবে। যাই হোক, তার মানে হচ্ছে যে আপনার পেজে যদি কোনো মেয়ে আপনাকে মেসেজ পাঠায় ভালোবাসার কথা লিখে, সেটা রিপ্লাইটা কিন্তু আপনার ওয়াইফ দেয়, আপনি দেন না, তাই না? এটা একটু দর্শকরা ক্লিয়ার হয়ে নেয় যে উত্তরটা আসলে ওনার কাছ থেকে যায় না। আচ্ছা, ফুটবল নিয়ে একটু কথা বলছিলাম। বিশ্বকাপ ফুটবল চলছে, ব্যক্তিগতভাবে আপনি কোন দলের সাপোর্টার? অনেস্ট অ্যানসার দিবেন। দল কোনো দেশ না কিন্তু আবার। আচ্ছা, হ্যাঁ, কোন দল দল? হচ্ছে আর্জেন্টিনা। আপনি আর্জেন্টিনার সাপোর্টার, ওকে। শুরু থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার খেলা কেমন দেখলেন? অনেক ভালো, তাদের পারফরমেন্স অনেক ভালো, কিন্তু একটু দুর্বল খেলছে। আশা করি পরের ম্যাচগুলোতে আরেকটু হার্ড খেলবে আর কি, কারণ ফ্রান্সের টিম হচ্ছে এবার বিশ্বকাপের বেশি স্ট্রং। পরে আবার স্পেন আছে, তারাও কিন্তু অনেক ভালো খেলতেছে। সো আপনার কাছে কি মনে হয়, মানে আর্জেন্টিনার দৌড় এবার কতদূর যাবে? কাপ নিবে, কাপ নিবেই, মানে এক পেছনে রসিকার আছে, নিবেই। আচ্ছা, ঠিক আছে, মানে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ওকে, ব্রাজিল প্রসঙ্গে আসি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, ওয়ান কাইন্ড অফ। এটা আমি বলি, এই ক্ষেত্রে আমি একমত না। মানুষ চিরপ্রতিদ্বন্দ্বী মনে করে, কিন্তু আমি মনে করি না। আচ্ছা, ধরেন আপনিও পরিশ্রম করতেছেন খেলা জিতার জন্য, আমিও পরিশ্রম করতেছি খেলা জিতার জন্যই, অথচ এই যে আশেপাশে মানুষগুলো বসে আছে তারা কিন্তু দর্শক,
একজন আর্জেন্টিনা সাপোর্টার আর একজন হচ্ছে ব্রাজিল সাপোর্টার। তো ব্রাজিল সাপোর্টাররা কী করে, তারা হচ্ছে সিজনাল যারা আছে তারা কী করবো, আল্লাহ আল্লাহ তুমি ব্রাজিলটা হারাই দাও, ব্রাজিলটা হারাই দাও। আরেক দলকে আল্লাহ আল্লাহ তুমি আর্জেন্টিনারে হারাই দাও, হারাই দাও, হারাই দাও। কিন্তু আসলে এটা হচ্ছে এই যে আপনি দোয়া করতেছেন, বদ্ধ করতেছেন, কী কারণে? কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? কোনো লাভ বা কোনো ফায়দা নাই। তারা আমি দিন শেষে পরিশ্রম করতেছি খেলা জিতার জন্য, যে ভালো খেলবে সেই জিতবে, এটাই নর্মাল ইস্যু। যেমন আমি বলি যে এখন যদি বলি আপনি ব্রাজিল সাপোর্টার আপনি রাগও করতে পারেন, ব্রাজিল খারাপ খেলতে সেটা মানতে হবে, কারণ ব্রাজিল অনেক ভালো টিম। এখনও যে টিমগুলো আছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অনেক ভালো, কিন্তু অগুছালো। তারা মানে ওরকমভাবে খেলতে পারতেছে না, গুছাইতে পারতেছে না। যেমন আসলেই মানে টিম লিডার, যেমন আমার একটা টিম, আমার বন্ধুদেরকে দিয়ে আমি ছাড়া যদি আমার টিমের ভিডিও করতে দেই অবশ্যই একটু হিমশিম খাবে। তো এরকমই আর্জেন্টিনা যদি লিওনেল মেসি না থাকে তাহলে টিমটা কিন্তু হিমশিম খাবে। তো ওইরকমই আমিও মনে করি যে নেইমার যেহেতু নাই, মেসি এখনও নামতে পারতেছে না, তো সেই কারণে হয়তো বা হিমশিম খাইতেছে। কিন্তু খুব ভালো টিম, এরা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো সুযোগ রাখে বা শক্তি এদের মধ্যে আছে, কিন্তু ওইরকমভাবে খেলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, এই যে রিসেন্টলি যে একটা ম্যাচ হলো জাপানের সঙ্গে, সেই ম্যাচটা আপনার দেখা হয়েছে কিনা? একদম লাস্ট মোমেন্টে গোল দিয়ে ব্রাজিল আমি মানে এরা খুব প্ল্যান খাড়া খেলছে। যেমন জাপানের ক্ষেত্রে হয়েছে কি, নিচে দিয়ে যতগুলো বল দিছে অতগুলো বলে রিসিভ করছে, জাপানের গোলকিপারটা অনেক ভালো। তো এরা আবার প্ল্যান চেঞ্জ করছে যে হেড দিয়ে গোল দিতে হবে, কারণ জাপানের প্লেয়ারগুলো হচ্ছে খাটো, কারণ হেড দিয়ে গোল করলে গোলকিপারও খাটো প্লাস টিম মেম্বারগুলো খাটো। তো তারা হেডগুলোই কাজে লাগাইছে বেশি, তারপর গোল নিচে দিয়ে হয়েছে, কিন্তু ওরকমভাবে ব্রাজিল খেলতে পারে নাই। ওই খেলা যদি দেয় তাহলে সামনে মনে হয় না শেষ, খাতাম হয়ে যাবে। আচ্ছা, কিন্তু সে একই রাতে কিন্তু দেখবেন যে আমরা যদি ধরি যখন হট ফেভারিটের মধ্যে জার্মানি তো অবশ্যই সবসময় একটা হট ফেভারিট টিম থাকে, সে একই রাতে জার্মানি কিন্তু প্যারাগুয়ের কাছে হেরে চলে গেছে। নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল এবারে ফেভারিট একটা টিম, যাদের সঙ্গে ব্রাজিলের খেলা পড়ার চান্স ছিল, সেই নেদারল্যান্ডসও কিন্তু একই রাতে বিদায় হয়ে গেছে। এখন আপনার কাছে কি মনে হয় সামনে যে আসছে ম্যাচগুলোতে বা কারা চ্যাম্পিয়ন হতে পারে? মানে নতুন কিছু কি হতে পারে উইদাউট আর্জেন্টিনা? এখন আমি তো বলি যে আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচ আশা করি ব্যাক টু ব্যাক জিতবে আর চ্যাম্পিয়নও হবে, কিন্তু একটু আশঙ্কা আছে, কারণ বলা যেতেছে না, কারণ খেলার কথা খেললে তো বাদ, মানে সুযোগ নেই এখানে। আর একটা ম্যাচ একটু ভুল তো সারা জীবনের কারণে একটা কথা আছে। বাকিটা হচ্ছে যেই স্ট্রং টিমটা আছে, মানে এরা হাই লেভেলের স্ট্রং এখন বর্তমানে, যদি ওইরকম চাপ সৃষ্টি করে খেলতে পারে, ধুম না দিয়া দুর্বল না হইয়া, তাহলে চ্যাম্পিয়ন হবে। কিন্তু ফ্রান্স কিন্তু অনেক আগায়, কারণ এরার প্রত্যেকটা টিম মেম্বার হচ্ছে অনেক লম্বা, দৌড়াইতে পারে অনেক বেশি। দেখা যাক কি হয়। আল্লাহ। আপনার কাছে কি মনে হয় যে এবারও মানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ফ্রান্স বা আর্জেন্টিনা বা স্পেন যাবে? কিন্তু মন থেকে দোয়া করছিলাম যে পর্তুগাল যাক, ফর ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যাঁ, তার জন্যই মায়া লাগে। আবার মাঝে মাঝে তার অহংকারী কিছু কথাবার্তায় মাঝে মাঝে আবার ঘৃণা জন্মায় আসে। কারা কয় আই এম ব্যাক, প্রথম খেলাতে পারো, অথচ কলম্বিয়ার সাথে 1-1 ড্র হলো। এই আই এম ব্যাক করলে হইতো না, খেললে মাথা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে আপনার প্রেডিকশন হচ্ছে যে চ্যাম্পিয়ন অবশ্যই আর্জেন্টিনা, আর এর পাশাপাশি যদি হয় তাহলে হচ্ছে ফ্রান্স অথবা স্পেন। ঠিক আছে, তাহলে ব্রাজিল আউট অফ সিলেবাস। ঠিক আছে, ওকে। শান্ত, অনেক কথা বললাম, আড্ডা দিলাম, শেষমেশ একটা প্রশ্ন আছে। সো এখন আপনার কন্টেন্ট মানুষ খুব রিসিভ করছে, দেখছে, আপনিও প্ল্যানিং করছেন, কিন্তু আপনার ফিউচার প্ল্যানিং কি? ভবিষ্যতে কি কন্টেন্ট ক্রিয়েশনে থাকবেন নাকি কোন দিকে যেতে যাচ্ছেন? ব্যবসা দেব। হ্যাঁ, আচ্ছা, কন্টেন্ট তো থাকবোই, কারণ আমি মনে করি অনলাইন জিনিসটা এখন এরকম, যেমন আমরা অনেক হাদিসে বলে, অনেক জায়গায় বলে, যেটা আমরা মানি যে দিন যত যাবে, যুগ যত আসবে, অনলাইনের জায়গাটা তত বেশি বাড়বে। তো অনলাইনে অপশন আপাতত ছাড়ার কোনো ওয়েই নেই, কারণ মানুষ একটা সময় যাবে মানুষ টাকা হাতে ধরতে পারবে না, টাকা জিনিস কি মানুষ বলতে পারবে না। অনলাইনে সব কিছু করবো, ব্যবসা করবো অনলাইনে। তো আমার মোটামুটি অনলাইনে আমি ছাড়বো কেন? ব্যবসাও থাকবে, ভবিষ্যতে ব্যবসা থাকবে, অনলাইনের কাজ অনলাইনেও থাকবে। আচ্ছা, এটা হঠাৎ মাথায় প্রশ্ন আসলে, অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে? দেখছি রিসেন্টলি অনেক অ্যাওয়ার্ড পাচ্ছেন। অ্যাওয়ার্ড বলতে গেলে অ্যাওয়ার্ড পাইতে তো ভালোই লাগে, ভালো লাগে, কিন্তু এত বেশি না, আমরা জায়গায় বুঝে যাই আর কি। আচ্ছা, সব অ্যাওয়ার্ড নিচ্ছেন না, কিছু কিছু বুঝে নিচ্ছেন। আচ্ছা, শেষমেশ অনেক ফ্যান ফলোয়ার আছে এখন আপনাকে পছন্দ করে, ভালোবাসে, বললেন না যে অনেক বয়সী, সেটা বাচ্চা থেকে বয়স্ক, তাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সুন্দর করে স্ক্রিনে দিয়ে তাকিয়ে বলতে পারেন। আপনারা যে আমার এই জায়গায় নিয়ে গেছেন, যেই জায়গায় নিয়ে গেছেন আমারে, আমি মনে করি যে সকল প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ। আর আপনারা আমার এতটুকু ভালোবাসা দিয়েছেন বিদেই আজ পর্যন্ত আমি যতটুকু আসছি এবং ভবিষ্যতে কতটুকু যাই,
কোনো জানি না, কারণ আমি কালকের কথা বলতে পারি না, ওটা হচ্ছে আল্লাহ পাক বাঁচায় রাখলে। কিন্তু আমি আমার যে কাজগুলো করি এখন যেমন ভালো কাজ করতেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ সবসময় ভালো কাজ করব। সেটা হচ্ছে আমার জন্য যতটুকু হোক করি, তার থেকে বেশি করব হচ্ছে আপনাদের জন্য। কারণ আপনারা দিন শেষে ঘর থেকে বেরোলে একটা কথাই বলেন যে তোমার থেকে আমরা কিছু শিখতে পারি। তো আমরা ছোটোবেলায় শিখছি মক্তবে, তারপর শিক্ষকের কাছ থেকে, বাবা মার কাছ থেকে তো শিখি, প্রতিনিয়ত আমরা শিখিয়ে যাই, শিখার কোনো মানে শেষ নাই, কোনো বয়সও নাই। প্লাস আমি যে ছোট্ট একটা মানুষ সবার একটু একটু মেসেজ দিয়ে শিক্ষা দিতে পারি, এটা হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সব সময় নিজের ভিতরে যাতে অহংকার তৈরি না হয়, সব সময় যাতে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি, ওই দোয়াই রাখবেন। যেরকমটা আমি সবসময় বলি ওই রকম মানুষই যাতে আমি থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে শান্ত, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদেরকে উপহার দিবেন। এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম জে কে শান্তর সঙ্গে। আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।